গণতন্ত্রকামী মানুষকে উৎসর্গ করলেন তারেক রহমান। সব প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়নের ঘোষণা, যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা রক্ষায় জোর। বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় হবে নতুন সরকারের শপথ। মঙ্গলবার সকালে এমপিদের আনুষ্ঠানিকতা, বিকেলে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের চমক থাকছে মন্ত্রিসভায়। বিরোধী দল হিসেবে সংসদে কার্যকর ভূমিকা রাখবে জামায়াত। সরকারের গঠনমূলক সমালোচনায় গণতন্ত্র শক্তিশালী করার আশা আমিরের। জুলাইয়ের চেতনা সমুন্নত রাখার প্রত্যয়। অর্থ বছরের প্রথম 7 মাসে রফতানিতে ভাটা, আশার আলো জাগাচ্ছে ওষুধ, চামড়াজাত সহ আলোচনার বাইরে থাকা পণ্য। নীতিগত সহায়তা ও বাজার সম্প্রসারণের তাগিদ। এবং যুদ্ধবিরতিতে গাজায় নিহত 1000-এর বেশি, আটকে আছে দ্বিতীয় ধাপ বাস্তবায়ন। শান্তি পরিষদে থাকছে না ইউরোপের কিছু দেশ। আমিরাত যুক্তরাষ্ট্রের $100 কোটি প্রতিশ্রুতি। ভোরের সময়ের সঙ্গে আছি আমি মালিহা সুহরওয়ার্দী। নির্বাচনের জয় গণতন্ত্রকামী মানুষকে উৎসর্গ করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সব প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়নের ঘোষণা দিয়ে বলেন, যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। নিরাপদ দেশ গঠনে চাইলেন সব দল মতের সহযোগিতা। নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারম্যান হুঁশিয়ার করেন, কোনো অন্যায় বরদাস্ত করা হবে না। আহমেদ সালেহিনের রিপোর্ট। 2/3 বেশি আসন নিয়ে নির্বাচনে নিরঙ্কুশ জয়। দীর্ঘ 2 দশক সংগ্রামের পর ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠনের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নির্বাচন পরবর্তী আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সদ্য বিজয়ী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুরুতেই তিনি দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেয়। তারেক রহমান বলেন, এই বিজয় বাংলাদেশের মানুষের। এই বিজয় বাংলাদেশের, এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় গণতন্ত্রকামী জনগণের। আজ থেকে আমরা সবাই স্বাধীন। আমি দেশের সকল জনগণকে জানাই আন্তরিক অভিনন্দন। সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে আমরা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করেছে। এবার দেশ গড়ার পালা আমাদের। দেশ পুনর্গঠনের এই যাত্রায় আপনি, আমি, আমাদের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে অবশ্যই। নির্বাচন সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে গণতান্ত্রিক আন্দোলনে নিজ দলের নেতাকর্মী সহ জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের ত্যাগকে সম্মান জানান তারেক রহমান। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের 1.5 দশকেরও বেশি সময় পর দেশে পুনরায় জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ এবং সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। সব প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। দেশ পরিচালনায় সব দল ও মতের মানুষের সহযোগিতা চান তারেক রহমান। বলেন, এবার জনগণের বিশ্বাস ও ভালোবাসার প্রতিদান দেওয়ার পালা। নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই, দেশ গঠনে আপনাদের চিন্তা ভাবনা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের পথ এবং মত ভিন্ন থাকতে পারে, কিন্তু দেশের সাথে আমরা সবাই এক। আমি বিশ্বাস করি জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। নোট অফ ডিসেন্ট সহ সই করা জুলাই সনদ বাস্তবায়নে তার দল প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তারেক রহমান। কয়েকটি বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে বিএনপি জুলাই সনদেও স্বাক্ষর করেছে। আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, প্রত্যাশিত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। বিএনপি চেয়ারম্যান বলেন, কোনো অন্যায় বা বেআইনি কাজ বরদাস্ত করা হবে না। বিরোধ যেন প্রতিহিংসায় রূপ না নেয়, সেজন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। জানান, সবার জন্য আইন হবে সমান। আমার বক্তব্য স্পষ্ট, যে কোনো মূল্যে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো রকমের অন্যায় কিংবা বেআইনি কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, নির্বাচনে জিততে জনগণের মন জয় করাই ছিল বিএনপির মূল লক্ষ্য। আওয়ামী লীগ ইস্যুতেও কথা বলেন বিএনপি চেয়ারম্যান। ভারতের সাথে সম্পর্ক প্রসঙ্গে বলেন, দেশের স্বার্থ রক্ষা করাই হবে সব দেশের সাথে সম্পর্ক। 200-র বেশি আসন পাওয়ার জন্য আপনাকে কোনো ইঞ্জিনিয়ারিং করতে হইল কিনা? জনগণকে কনভিন্স করাটাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং। আমাদের যে ইঞ্জিনিয়ারিংটা ছিল সেটা হচ্ছে জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা। সেটাতে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। জনগণকে কনভিন্স করে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ এনশিওর করাটাই ছিল আপনার প্রথম প্রশ্নের উত্তর। We have cleared ourselves regarding the foreign policy, which is the interest
of Bangladesh and the interest of Bangladeshi people comes first. ফ্যাসিবাদের হাত থেকে দেশকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। আর কোনো অপশক্তি যাতে দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এজন্য আমরা সকলে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো এবং থাকতে হবে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বঙ্গভবন নয়, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে নতুন সরকারের শপথ। মঙ্গলবার সকালে এমপিদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। বিকেলে শপথ নেবেন প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা। শপথ অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি নিয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ। মন্ত্রিসভার শপথ আয়োজনে অংশ নেবেন প্রায় 1000 অতিথি। শপথ নিতে ডাক পাওয়াদের জন্য গাড়ি প্রস্তুত সহ চলছে সার্বিক প্রস্তুতি। এর মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। জাতীয় সংসদে 297টি আসনে যারা নির্বাচিত হয়েছেন তাদের নাম প্রকাশিত হয়েছে গ্যাজেটে। সুশাসন প্রতিষ্ঠা করে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চৌকস মন্ত্রিসভা গঠন করবে বিএনপি। নবীন প্রবীণদের সমন্বয়ে মন্ত্রিসভায় থাকবে চমক। শনিবার বিকেলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে যোগ দিয়ে দলের জ্যেষ্ঠ নেতারা আরও জানান, চ্যালেঞ্জ মোকাবিলা করে জনগণের আকাঙ্ক্ষা পূরণে সক্ষম ব্যক্তিরাই স্থান পাবেন মন্ত্রিসভায়। 2/3 বেশি আসনে জয়ী হয়ে সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। মন্ত্রিসভায় কারা আসছেন তা নিয়ে আগ্রহ সব মহলে। অবশ্যই চমক থাকবে। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, জনগণের আকাঙ্ক্ষা পূরণে সক্ষম ব্যক্তিদের নিয়ে মন্ত্রিসভা গঠন করবে বিএনপি। বাংলাদেশের মানুষ যে পরিবর্তনের আকাঙ্ক্ষা ধারণ করছিল, বিএনপির মধ্যে সেই পরিবর্তন পূরণের একটা সম্ভাবনা দেখে বিএনপিকে বিজয়ী করেছে। বিএনপি আগামী দিনের সরকার হবে জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য। যেমন উপযোগী সরকার দরকার, যেমন যোগ্য এবং অভিজ্ঞ সরকার দরকার, আমার ধারণা সেরকম সরকার হবে। স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, মন্ত্রিসভায় থাকবে নবীন ও প্রবীণের সমন্বয়। নিশ্চয়ই এমন একটি চৌকস মন্ত্রিসভা হবে যেটি দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা অর্থাৎ সবার আগে বাংলাদেশ, নতুন বাংলাদেশ এবং সুশাসনের বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য তারেক রহমানের নেতৃত্ব দিবে এবং দেশের মানুষের সেবা করবে। বিএনপি মহাসচিব জানান, চমক থাকবে তারেক রহমানের মন্ত্রিসভায়। এটা বড় মুশকিল, এখনই চমকের কথা বলা যাবে না, তবে নতুন পরিবর্তনের চমক তো দেখা যাবেই। সোমবার সংসদ সদস্য ও মন্ত্রীদের শপথ গ্রহণের প্রস্তুতি নিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। কেমন হবে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভা, তা নিয়ে চলছে নানা জল্পনা। সামনে আসছে অনেকের নাম। ইঙ্গিত মিলছে অভিজ্ঞ ও তারুণ্যের সমন্বয়ে হতে পারে নতুন মন্ত্রিসভা। একক এলাকা নয়, মন্ত্রিসভায় আঞ্চলিক ভারসাম্য রাখতে চায় বিএনপি। বিস্তারিত তুলে ধরছেন ফারুক ভুঁইয়া রবিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 2 দশক পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে সরকার প্রধান বা প্রধানমন্ত্রী হিসেবে শপথের অপেক্ষায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভাবি প্রধানমন্ত্রীর সম্ভাব্য মন্ত্রিসভায় কারা থাকছেন তা নিয়ে জল্পনা সব মহলে। দলীয় সূত্র জানাচ্ছে, এবারের মন্ত্রিসভা হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রবীণ আর দক্ষ তরুণদের মিশেলে। একক কোনো এলাকা নয়, মন্ত্রিসভায় আঞ্চলিক ভারসাম্য রাখতে চায় বিএনপি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর মঈন খানদের মতন প্রবীণ নেতারা মন্ত্রিসভায় থাকবেন নাকি তাদের কেউ বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা হবেন তা নিয়ে আছে জল্পনা। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু, ডাক্তার AZM জাহিদ হোসেনকে বিবেচনা করা হচ্ছে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে। 2001 থেকে 6 সরকারে থাকা অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, বরকতুল্লাহ বুলু, আনম এহসানুল হক মিলন থাকতে পারেন এবারের মন্ত্রিসভায়ও। আলোচনায় আছেন শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, ইশরাক হোসেন, ডক্টর রেজা কিবরিয়া। জোট সঙ্গীদের মধ্য থেকে আলোচনায় আন্দালিব রহমান পার্থ, ববি হাজ্জাজ, নুরুল হক নূর। নতুন সরকারের সঙ্গে কোনো না কোনোভাবে থাকতে পারেন বিএনপির এবারের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করা নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী।
নতুন ক্যাবিনেটের সম্ভাব্য টেকনোক্র্যাট সদস্য হিসেবে আলোচনায় একেএম ওয়াহিদুজ্জামান, হুমায়ুন কবির, মাহদি আমিন। পরবর্তী সংসদের স্পিকার হিসেবে শোনা যাচ্ছে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিনের নাম। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল সন্ধ্যা 7টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসায় যাবেন বিএনপি চেয়ারম্যান। এরপর বেলি রোডে নাহিদ ইসলামের বাসায় যাবেন তিনি। নির্বাচন পরবর্তী সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ে তাদের সঙ্গে দেখা করতে যাবেন তারেক রহমান। বিরোধী দল হিসেবে সংসদে কার্যকর ভূমিকা রাখবে জামায়াত। জনগণের ক্ষমতায়নে সরকারের গঠনমূলক সমালোচনা করবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে এবং নাগরিক অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা রাখবে তার দল। বিস্তারিত শফিক মুন্সির প্রতিবেদনে। গণঅভ্যুত্থানের পর প্রথম জাতীয় নির্বাচন, অংশগ্রহণমূলক এমন নির্বাচনের দাবিতেই দীর্ঘ 1.5 দশক রাজনৈতিক লড়াই করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। হিসেব অনুযায়ী নির্বাচনে 68 আসনে জয়ী হয়েছে দলটির প্রার্থীরা। মোট 77 আসনে বিজয় লাভ করেছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। নির্বাচনী ফলাফল প্রকাশের পর সময় সংবাদের মুখোমুখি হন জামায়াত আমির। জানান, দল নিয়ে তার আগামী দিনের পরিকল্পনার কথা। বলেন, জনগণের কণ্ঠস্বর হয়ে সংসদে ভূমিকা রাখবে জামায়াত। সরকারের গঠনমূলক সমালোচনা করে শক্তিশালী করবে গণতন্ত্র। যেহেতু আমাদের সরকার গঠনের এবার অন্তত সে সম্ভাবনা নাই, সবাই বুঝতেছি। রেজাল্টের রক্তক্ষরণ হচ্ছে, জনগণ ভোট দিয়েছে আমাদেরকে, কিন্তু ফল চলে গেছে অন্যদিকে। এটা তো একেবারেই পরিষ্কার। দেশের বৃহত্তর স্বার্থে আমরা মনে করি যে যেটুকু আমরা পেয়েছি এইটা দিয়ে আমরা দেশের সেবা করতে পারবো এবং উদাহরণ আমরা সেট করতে পারবো। তাতে জনগণ বুঝতে পারবে যে সত্যিকার অর্থে কাদের প্রয়োজন তাদের জন্য। জামাত হবে বিবেক পরিচালিত বিরোধী দল, জামাত হবে জনবান্ধব বিরোধী দল, জামাত হবে দেশপ্রেমিক বিরোধী দল। আমরা দেশের স্বার্থে যদি সরকার কোনো উদ্যোগ নেয় আমরা সমর্থন করব। আবার যদি দেশ এবং জনগণের স্বার্থ বিঘ্নিত হয়, আমরা কোনোদিন তল্পিবাহগিরি করি নাই, আমরা করব না। আমরা সেখানে জনগণকে সাথে নিয়ে সংসদের ভিতরে এবং বাইরে আমরা আওয়াজ তুলব। সংসদে গেলেও সরকারের অতিরিক্ত কোনো সুবিধা নেবে না জামায়াতের এমপিরা। স্থানীয় জনগণের পাশে থেকে এলাকার উন্নয়নে নিজেদের উজাড় করে দেবে বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। আমাদের নৈতিক যে দায়িত্ব, দেশবাসীর প্রতি যে দায়বদ্ধতা আছে, বিরোধী দল তো দায়বদ্ধতা মুক্ত নয়। হয়তো সরকারি সুযোগ সুবিধা, সিদ্ধান্ত গ্রহণ, বাস্তবায়ন, এগুলো অনেক কিছু আমাদের হাতে থাকবে না, কিন্তু তারপরেও জনগণের জন্য কাজ করার সুযোগ তো আমাদের থাকবে। আমাদের 1 নম্বর অগ্রাধিকার হচ্ছে জনগণ, 2 নম্বর অগ্রাধিকার হচ্ছে জনগণ, 3 নম্বর অগ্রাধিকার জনগণ। জনগণকে নিয়েই আমাদের সব কিছু হবে ইনশাআল্লাহ। আমরা আগেই বলেছি আমাদের ইশতেহারে বক্তব্যে যে আমরা এমন বক্তব্য দিব না যেটা আমরা মানতে পারবো না বা মানব না। আমরা যা বলেছি ইনশাআল্লাহ আমরা এটা মানব উইথ ফুল কনফিডেন্স। যে কোনো ধরনের প্রতিহিংসা বর্জন করে দেশের সকল নাগরিকদের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতে জামায়াত ভূমিকা রাখবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন দলটির প্রধান। ভালো কাজে আমাদের সমর্থন, মন্দ কাজে আমাদের প্রতিবাদ। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য ও প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থাগুলো। রাজনৈতিক দলগুলো শান্তিপূর্ণভাবে জয় পরাজয় মেনে নেয়ার প্রশংসা করেছেন প্রধান পর্যবেক্ষক ইভার্স আইজাবস। এদিকে কমনওয়েলথ পর্যবেক্ষণ দলের প্রধান নানা আকুফো আড্ডো বলেন, গাইডলাইন অনুসারে নির্বাচনী কর্মকর্তারা সুষ্ঠুভাবে তাদের দায়িত্ব পালন করেছেন। শাতিলা শারমিনের রিপোর্ট। জাতীয় নির্বাচনের 2 দিন পর পর্যবেক্ষণের প্রাথমিক মূল্যায়ন তুলে ধরে ইউরোপীয় ইউনিয়ন। শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে সংস্থাটি নির্বাচনকে ভবিষ্যতের জন্য নতুন বেঞ্চমার্ক হিসেবে বর্ণনা করে। যদিও নারী প্রতিনিধিত্ব এবং ডিজিটাল মাধ্যমে হয়রানিতে হতাশা জানিয়েছে ইইউ। পর্যবেক্ষণ মিশন প্রধান ইভার্স আইভাস বলেন, ইইউর পর্যবেক্ষকরা সারা দেশে 805টি ভোট কেন্দ্রে পর্যবেক্ষণ
করে গ্রহণযোগ্য এবং আইনের শাসন অনুসারে নির্বাচন অনুষ্ঠিত হতে দেখেছে। স্বচ্ছতার সঙ্গে নির্বাচন কমিশন পেশাগত দায়িত্ব পালন করেছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের পর রাজনৈতিক দলগুলো যেভাবে শান্তিপূর্ণভাবে জয় পরাজয় মেনে নিয়েছে তা প্রশংসার যোগ্য। And the responsive way how political leaders have approached this post-election situations. These elections were genuinely competitive and pluralistic. Commission worked independently and transparently, while the commitment of election officials to uphold democratic standards has set a new benchmark for future elections in Bangladesh. অপতথ্য নির্বাচনে নেতিবাচক ভূমিকা রেখেছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনে নারীর স্বল্প অংশগ্রহণ রাজনৈতিক সদিচ্ছার অভাবকে প্রমাণ করে। নির্বাচন পরবর্তীতে কমিশনের তদন্ত কার্যক্রম এবং পরিবেশ পর্যবেক্ষণে মার্চের প্রথম ভাগ পর্যন্ত মিশনটির প্রতিনিধিরা বাংলাদেশে অবস্থান করবেন বলেও জানান তিনি। This is regrettable. Only 4% of the contestants were women, which evidences a clear lack of political will to advance women in national politics. এদিকে একই স্থানে শনিবার দুপুরে কমনওয়েলথ পর্যবেক্ষক দলও সংবাদ সম্মেলন করে। দলটির প্রধান নানা আকুফো আড্ডো জানান, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং গাইডলাইন অনুসারে সম্পন্ন হয়েছে। তবে ভবিষ্যতে নির্বাচনে নারীদের অংশগ্রহণ বাড়ানো এবং ডিজিটাল মাধ্যমে হয়রানি বন্ধের সুপারিশ করে কমনওয়েলথ। Procedures were implemented in a professional manner. Voting was conducted in a peaceful manner, with procedures largely followed. While a few isolated incidents were reported, these did not appear to affect the overall conduct of voting in a systemic manner. We encourage all stakeholders to continue to promote calm and peaceful conduct during the post-election period, and to resolve any disputes through the relevant legal channels. এদিকে অন্যান্য আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ হয়েছে বলে বিবৃতি দিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এসেছেন তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন, বাংলাদেশের এই নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ হয়েছে। এছাড়া তারা কিছু সুপারিশও করেছেন। পরবর্তীতে তাদের যে দীর্ঘ রিপোর্ট আছে সেই রিপোর্টে হয়তো আরও কিছু সুপারিশ বাংলাদেশ পাবে। তার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়। সাতিনা শারমিন, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের আমলে দেশের অর্থনীতি স্থবির হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা ৬ আসন থেকে নির্বাচিত বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি বলেন, সরকার গঠন করে জনগণের ওপর থেকে আর্থিক বোঝার চাপ কমিয়ে আনতে হবে। শনিবার বিকেলে রাজধানীর ওয়ারিতে নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে শুকরিয়া আদায় এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে এসব কথা বলেন তিনি। দলকে ব্যবহার করে কেউ অন্যায় করলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে ইশরাক হোসেন বলেন, ঢাকা ৬ আসনে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি নির্মূল করা হবে। আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করার কথাও জানান তিনি। বিগত ১.৫ বছরে কোনো ধরনের বিনিয়োগ, দেশি বিদেশি বিনিয়োগ হয় নাই এবং সামনে রোজার মাস রয়েছে, সেখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কারসাজি চিরকালই বাংলাদেশে হয়ে আসছিল। বাজার যাতে কোনো ধরনের সিন্ডিকেট না হয়, এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। জনপ্রিয় দলকে কিছু লোকজন এসে নষ্ট করবে, আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব, এটা আমাদের দেওয়া হবে না। অতীতে আমরা কোনো ধরনের অ্যাকশন নেই নাই, এখন কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা ৮ সহ কয়েকটি আসনের ভোট পুনঃগণনার রিভিউ আবেদন করেছে ১১ দলীয় জোট। শনিবার সন্ধ্যায় রাজধানীর কল্যাণপুর ইবনে সিনা হাসপাতালে নির্বাচনকে কেন্দ্র করে আহত নেতাকর্মীদের দেখতে গিয়ে এ কথা জানান এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এ সময় নির্বাচনে হামলার সঙ্গে জড়িতদের শাস্তির আহ্বান জানান তিনি। মেটিকুলাসলি প্ল্যান করে ভোট গণনায় কারচুপি করা হয়েছে, রেজাল্ট টেম্পারিং করা হয়েছে। এখন জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে আমরা শঙ্কিত। 2/3 মেজরিটি পাইয়ে দেওয়ার পেছনে সংবিধানের যথেচ্ছ পরিবর্তন করার এক ধরনের চিন্তা, এক ধরনের ষড়যন্ত্র, এবং এই শঙ্কাটা আমরা আজকে প্রকাশ করে রাখলাম।
আবারও ভূমিধস বিজয় বিএনপির দুর্গ বন্দরনগরী চট্টগ্রামে। বিভাগের ৫৮টির মধ্যে ৫০ আর জেলার ১৬টির মধ্যে ১৪টি আসন দখল রাখে দাপটের সঙ্গে। প্রার্থী বাছাই ও গণমানুষের কাছে পৌঁছাতে পারায় দীর্ঘ ১৫ বছর পরও ঘাঁটি পুনরুদ্ধারে সক্ষম দলটি, এমনটাই বলছে বিশেষজ্ঞরা। সাখাওয়াত টিপুর ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা এবং এখানে শহীদ হন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। অবকাঠামো উন্নয়ন ও এই অঞ্চলে বেগম খালেদা জিয়ার বাবার বাড়ি হওয়ায় বিএনপির ঘাঁটিতে পরিণত হয় বন্দরনগরী চট্টগ্রাম। ১৯৯১, ৯৬, ২০০১ এবং ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম বিভাগের আসনগুলো দাপটের সঙ্গে দখলে ছিল বিএনপির। সামাজিক ও রাজনৈতিক শক্ত অবস্থানের কারণে দীর্ঘ ১৫ বছর পর আবারও পুনরুদ্ধার দুর্গের আসনগুলো। এবারও বিভাগের ৫৮টির মধ্যে ৪৮ আর চট্টগ্রাম জেলার ১৬টির মধ্যে জয়ী ১৪টি। জিয়া পরিবারের প্রতি ভালোবাসায় আবারও ভূমিধস জয় এই ঘাঁটিতে। সেই অপপ্রচার এবং মিথ্যাচারের বিরুদ্ধে চট্টগ্রামবাসী আবারও প্রমাণ করেছে তারা বরাবরই যেমন খালেদা জিয়া, শহীদ জিয়ার উপর আস্থা রেখেছেন, এবার তারা আমাদের নেতা জনাব তারেক রহমান এবং ধানের শীষের উপর আস্থা রেখেছেন। গণতান্ত্রিক বাংলাদেশ, মানুষের অধিকারের বাংলাদেশ প্রতিষ্ঠার যে স্বপ্ন মানুষ দেখেছে, ভোটাররা দেখেছে, আমরা সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করব। জনগণ যে আস্থা রেখেছে এটা আমাদের জন্য একটি কঠিন দায়িত্বের মধ্যে ফেলেছে। আমরা কিভাবে জনগণের প্রত্যাশা পূরণ করব, আকাঙ্ক্ষা পূরণ করব, দায়িত্ব পালন করব, সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, অন্য বিষয়ের চেয়ে। চট্টগ্রাম জেলা ছাড়াও কক্সবাজারে ৪টির মধ্যে ৪টি, ফেনীর 3টি আসনে 3টি, লক্ষ্মীপুরে 4টি, কুমিল্লার 8টি এবং 3 পার্বত্য জেলার সবকটি বিএনপির দখলে। অতীতে চট্টগ্রামের উন্নয়ন ও আন্দোলন সংগ্রামের নেতাদের প্রার্থী মনোনয়নই জয়ের বড় ম্যাজিক। মানুষ মুক্তিযুদ্ধের পক্ষ বিবেচনায় বৃহত্তর চিন্তার দিক থেকে বিএনপিকে ভোটিং করেছে, ফলত বিএনপি জিতেছে। বিএনপি একটা ইন্টেলিজেন্স টিম আছে, সেই ইন্টেলিজেন্সের মধ্যে মাঠের খবর নিয়ে কিন্তু প্রার্থী নির্বাচন করেছেন, তার সুফলও কিন্তু বিএনপি পেয়েছে। তবে চট্টগ্রামে 2টি আসনে বিএনপি জয় পেলেও আদালতের নির্দেশে এখনও ফলাফল স্থগিত রয়েছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বিগত সময়ে ময়মনসিংহে সাবেক বা অভিজ্ঞ সংসদ সদস্যের আধিপত্য থাকলেও এবারে নির্বাচনে ব্যতিক্রম ঘটেছে। জেলার 11টি আসনে নির্বাচিতরা প্রথমবারের মতো যাচ্ছেন জাতীয় সংসদে। তাদের প্রতি মানুষের প্রত্যাশাও অনেক। ঐক্যবদ্ধ থেকে কাজ করার অঙ্গীকার নতুনদের। উবাইদুল হকের রিপোর্ট, ছবি তুলেছেন গগন পণ্ডিত। ১৯৭৩ থেকে ২০২৪ প্রতি নির্বাচনেই ময়মনসিংহ জেলায় ছিল কোনো না কোনো সাবেক বা অভিজ্ঞ সংসদ সদস্যের আধিপত্য। তবে ব্যতিক্রম ঘটল এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। এবার জেলার 11 আসনের নির্বাচিত সব সংসদ সদস্যই নতুন মুখ, যাদের কেউই এর আগে ছিলেন না সংসদ সদস্য। জেলার 11 আসনের মধ্যে 8টিতেই জয়ী হয়েছেন বিএনপির প্রার্থীরা। একটি করে আসনে জয়ী হয়েছেন জামায়াত, বাংলাদেশ খেলাফত মজলিস ও স্বতন্ত্র প্রার্থী। বিএনপির প্রার্থীরা নিরঙ্কুশ বিজয় পাওয়ায় উচ্ছ্বাসে ভাসছে নেতাকর্মীরা। ফুলেল শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন নবনির্বাচিতরা। অনেকে বিভিন্ন এলাকায় ঘুরে নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে করছেন কুশল বিনিময়। সাধারণ মানুষের চাওয়া, এলাকার সব ধরনের সমস্যা নিরসন সহ ভোটের আগে দেয়া প্রতিশ্রুতি যেন রক্ষা করেন নবনির্বাচিত জনপ্রতিনিধিরা। অন্যান্য এলাকার তুলনায় এখানে খুবই অবহেলিত এলাকা। আমরা আশা করব সরকারের কাছ থেকে একটি উন্নয়ন ভাবনা নিয়ে আসবেন, ময়মনসিংহে একটি অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে। আমাদের রাস্তাঘাট, ব্রিজ এবং মানুষ ভালোভাবে চলতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারে। এলাকার উন্নয়নে জনগণের যে প্রত্যাশা, এই প্রত্যাশার জায়গাটুকুকে নির্বাচিতরা উপলব্ধি করবে বলে আমি বিশ্বাস করি। আর নির্বাচিতরা জানান, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধ সহ এলাকাবাসীর প্রত্যাশা পূরণে কাজ করবেন তারা। অঙ্গীকার, প্রতিহিংসার রাজনীতি পরিহার করে প্রতিষ্ঠা করা হবে উন্নয়ন ও সুশাসন। প্রতিশ্রুতি দিয়েছি, 17 বছরই শুনেছি, আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি, কাজ করে প্রমাণ করতে চাই। কোনো ধরনের কোনো প্রতিহিংসার রাজনীতি আমরা করব না। শুধুমাত্র বিএনপি না, আমরা সকল দলকে সাথে নিয়ে মুক্তাগাছার সমস্যাগুলি এক এক করে সমাধান করব। খুব দ্রুত স্বাস্থ্য খাতকে ডেভেলপ করব, শিক্ষাকে ডেভেলপ করব। আমরা ডেটা অ্যানোটেশন বা ডেটা লেবেলিংয়ের মতো কাজকর্মকে উপজেলা লেভেলে ছড়িয়ে দিয়ে তাদের একটা অল্টারনেটিভ আর্নিংকে তৈরি করতে চাই। আমি সবাইকে নিয়ে পথ চলতে চাই, ঐক্যবদ্ধ ফুলবাড়িয়া করতে চাই, চাঁদাবাজ মুক্ত ফুলবাড়িয়া করতে চাই।
এদিকে ময়মনসিংহের 11টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা 67 প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির সাবেক 3 বারের এমপি ফখরুল ইমাম সহ 35 জন হারিয়েছেন জামানত। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়ায় বিএনপি দলের নিরঙ্কুশ বিজয়ে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ। আয়োজন করা হচ্ছে আনন্দ মিছিল ও দোয়া মাহফিল। বগুড়াবাসীর মতে ঘরের ছেলে তারেক রহমানের নেতৃত্বে আরও জোরদার হবে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রা। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। একই পরিবারে 3 প্রজন্ম, 3টি ইতিহাস। একজন স্বাধীনতার পর জাতিকে দিশা দিয়েছেন, একজন গণতন্ত্রের জন্য লড়েছেন, আরেকজন সে উত্তরাধিকার নিয়ে দাঁড়িয়েছেন নতুন বাংলাদেশের প্রত্যাশা হয়ে। বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন দেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি, আর মা বেগম খালেদা জিয়া ছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। এবার তাদেরই সন্তান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান হতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ড 2/3 ভোট পেয়ে বিএনপি অর্জন করেছে গণমানুষের আস্থা। এই বিজয়ের আবেগ বগুড়াবাসীর মনে আরো গভীর। দলটির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ায়। এখান থেকেই রাজনীতির হাতেখড়ি হয়েছিল বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। 1988 সালে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির একজন সাধারণ সদস্য হিসেবে তারেক রহমানের রাজনৈতিক পথ চলা শুরু হয়। তৃণমূল থেকে শুরু হওয়া সেই পথ চলা এখন ইতিহাসের নতুন অধ্যায়। বগুড়া বরাবরই বিএনপির দুর্গ হিসেবে পরিচিত। এবারে জাতীয় নির্বাচনেও হয়নি তার ব্যতিক্রম। বগুড়া 6 সদর আসনে বিপুল জনসমর্থনে 2.25 লাখেরও বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন তারেক রহমান। শুধু একটি আসন নয়, জেলার বাকি 6টি সংসদীয় আসনেও বিএনপি প্রার্থীরা পেয়েছেন ভূমিধস জয়। দীর্ঘ 2 দশকের আন্দোলন সংগ্রামের পর এবার ঘরের সন্তান নিচ্ছেন প্রধানমন্ত্রীর দায়িত্ব। আর দীর্ঘ 3 যুগ পর দেশ পাচ্ছে পুরুষ প্রধানমন্ত্রী। তাই তো উচ্ছ্বাসের কমতি নেই বগুড়াবাসীর। নবনির্বাচিত প্রধানমন্ত্রীর কাছে আমাদের এই প্রার্থনা যাতে দেশটা সুশৃঙ্খলভাবে এগিয়ে যায়। বগুড়ার যে উন্নয়ন 17 বছর ধরে বঞ্চিত আসলো, সেই জিনিসগুলো আমরা চাই যে তার হাত ধরেই এবার ঠিক হবে। ছেলে মেয়ে বেকার আছে, এদের কর্মসংস্থান সহ বগুড়াকে যাতে একটা অত্যন্ত আধুনিক এবং সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে উন্নয়ন করা হয়। বিএনপি ও সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে ঘুচে যাবে বগুড়াবাসীর দীর্ঘ 2 দশকের রাজনৈতিক বঞ্চনার গল্প। আমাদের বগুড়ার সন্তান বাংলাদেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ পরিচালনা করবে। আমাদের যে সমস্যাগুলো রয়েছে সেটাই আমরা ইনশাল্লাহ তার সহযোগিতায় সমাধানের চেষ্টা করব। বগুড়ার পাশাপাশি সারা দেশে উনি সুষম বন্টন করবেন, উন্নয়নটা সুষম সমানভাবে দেখবেন, যাতে সবারই উন্নয়নটাতে যাতে কোনো প্রশ্নবিদ্ধ না হয়। নির্বাচনী প্রচারণায় বগুড়া এসে নিজেরও বিএনপির প্রার্থীদের দায়িত্বটুকু সাধারণ মানুষদের হাতেই তুলে দিয়েছিলেন তারেক রহমান। কথা রেখেছেন বগুড়াবাসীও। তারেক রহমান ও তার দল বিএনপিকে সবটুকু উজাড় করে ব্যালটের মাধ্যমে প্রমাণ দিয়েছেন ভালোবাসার। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। চাঁপাইনবাবগঞ্জে হাত বোমা তৈরির সময় বিস্ফোরণে প্রাণ গেল 2 জনের। গুরুতর আহত হয়েছেন আরও 3 জন। বিস্ফোরণে আংশিক বিধ্বস্ত হয়েছে বাড়ি। ঘটনার পরই পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ ও বিজিবি। স্থানীয়দের অভিযোগ, নির্বাচন পরবর্তী নাশকতা করতেই হাত বোমা তৈরির চেষ্টা হচ্ছিল। বসতবাড়ির মধ্যে হাত বোমা তৈরির সময় বিকট শব্দে বিস্ফোরণ, উড়ে গেল ঘরের টিন ও আসবাবপত্র, আংশিক বিধ্বস্ত হয় বাড়িটি। শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ফাটাপাড়া গ্রামের আবুল কালামের বাড়িতে এই ঘটনা ঘটে। বিস্ফোরণে ঘটনাস্থলে প্রাণ যায় 2 জনের, গুরুতর আহত হয় আরও 3 জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুরো বাড়ি ঘিরে রাখে পুলিশ ও বিজিবি। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয়রা জানান, বাইরে থেকে কারিগর এনে বোমা তৈরির সময় বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর থেকে পলাতক রয়েছে পরিবারের সদস্যরা। যাচাই বাছাই করা জানলাম এলাকাবাসীর কাছে কি কারণে কিভাবে মরলো, বোমা বিস্ফোরণে মারা গেছে। এখানে একটা বিস্ফোরণ হয়েছে, সেটা হচ্ছে বোমের বিস্ফোরণ। এসে দেখি যে 2 জন ডেড হয়ে পড়ে আছে, মানে মরে পড়ে আছে। তো একজনের অস্তিত্ব টোটালি বোঝা যাচ্ছে না। 2টা নাশ পড়ে আছে, মরেছে এরকম বম ফেটে। ছাদটা উড়ে গেছে,
মানে টিন উড়ে গেছে, ওয়াল ভেঙে পড়ে আছে। নির্বাচন পরবর্তী নাশকতা করতে হাত বোমা তৈরি করা হতে পারে বলে ধারণা স্থানীয় জনপ্রতিনিধির। ভিলেজের রাজনীতি আছে তো, দমিয়ে দিতে পারলে কাজ, এটাই উদ্দেশ্য নির্বাচন পরবর্তী এটা। নিহতদের শরীরের বিভিন্ন অংশে জখম ও বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে তদন্ত শুরু করেছে সিআইডি ও র্যাবের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা। ঘটনাস্থলটাকে আমরা কর্ডন করে এদের আলামত সংগ্রহ বা তাদের এই বিষয়গুলো এখন দেখছি। তাদের রাজনৈতিক পরিচয়, আমরা কিছু নাম পেয়েছি, তাদের রাজনীতি সংশ্লিষ্ট আছে কিনা সেটা আমরা খতিয়ে দেখছি। আহতদের দুজন চরবাগডাঙ্গা ও একজন রানীহাট ইউনিয়নের বাসিন্দা। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। বগুড়ায় বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ভাইকে ছুরিকাঘাত করে হত্যা করেছে বখাটেরা। এ ঘটনায় এলাকায় নেমেছে শোক। দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজনদের। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ। ছেলেকে হারিয়ে থামছে না মা বাবার হাজারি। বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বগুড়ায় জীবন দিতে হলো 19 বছরের তরুণ ফাহিমকে। শনিবার সকালে কর্মস্থলে যাবার জন্য বাড়ি থেকে বের হন ফাহিম হোসেন। পথে বগুড়া সদর উপজেলা পরিষদের সামনে পৌঁছলে হঠাৎ তার উপর হামলা করে বখাটে তনয়। এক পর্যায়ে ফাহিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সে। তাৎক্ষণিক আশপাশের মানুষ ছুটে গিয়ে ফাহিমকে আহত অবস্থায় উদ্ধার করে ভর্তি করে শহীদ জিয়াউর রহমান মেডিকেলে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। স্বজনদের দাবি, তনয় নামে ওই বখাটে প্রায় উত্ত্যক্ত করে আসছিল ফাহিমের বোনকে। এর প্রতিবাদ করায় কাল হলো তার। আমার নাতি একদিন ঠারকানির মেলাত গেছিল, ছোট, ওরই 5 লাখ ছিল, ভাইয়েরা শাসন করছে। আর ডাকিয়া কষে, খবরদার আমার বোনির কাছে হাত করবো না, টাচ করবো না। বিভিন্ন হুমকি ডুমকি ফোনত। আমার এক ভাই আছে সেনাবাহিনী, তাকেও বন্ধু, তার সাথে কথা বলেছে, তাকেও বলছে সরাসরি আমি ওকে মারমো। তাই আজকে মারিয়েছে। এর আগে আমাকে চাকু মারছিল, দেখেন এখানে এখনো হয়ে আছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ জানিয়েছে হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে কাজ চলছে। দোষীকে আমরা ফাইন্ড আউট করেছি, চেষ্টা করছি, আমাদের টিম কাজ করছে। ইনশাআল্লাহ তাকে আমরা দ্রুত সময়ের মধ্যে আমরা আমাদের আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। পেশায় ঢালাই মিস্ত্রি ফাহিম শহরের মাটিরালি বিমান মোড় এলাকার বাসিন্দা ছিলেন। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। রাজশাহীতে দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাতে নগরীর খোজাপুর এলাকায় নামাজ পড়তে যাচ্ছিলেন কারখানা শ্রমিক মোস্তফা। এ সময় দুর্বৃত্তরা এসে তাকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজে নেয়ার পথে তার মৃত্যু হয়। মোস্তফা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিল না বলে জানায় তার পরিবার। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ জানায় তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। আমার ভাই দেখে আসতে লেগে কেটে মারি ফেলেছে, গুলি করেছে বলে। কারা নাকি মনে করেন পিস্তল নিয়ে আগে যে গ্যাঞ্জাম হয়েছিল ওরা নাকি কালকে পিস্তল সব দেখাইছে। তো আজকে মনে করেন যাই হোক ওরা টার্গেট করে রাখছিল যে মারার জন্য। কে বা কারা এই ঘটনার সাথে জড়িত বা কি কারণে জড়িত এটা আমরা এখনো জানতে পারি নাই, তবে আমাদের তদন্ত অব্যাহত আছে। নওগাঁয় আগুনে পুড়ে গেছে 6টি বাড়ি। শনিবার রাতে উপজেলার চকউলি গ্রামে এই ঘটনা ঘটে। খড়ের গাদা থেকে আগুনের সূত্রপাত বলে জানায় বাসিন্দারা। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আশপাশের বাড়িগুলোতে। ফায়ার সার্ভিসের একটি ইউনিটের 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে পুড়ে ছাই 6টি বাড়ি। দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ ক্ষতিগ্রস্তদের। বছরের প্রথম 7 মাসে রফতানিতে ভাটা পড়লেও আশার আলো জাগিয়েছে আলোচনার বাইরে থাকা বেশ কিছু পণ্যের ঊর্ধ্বমুখী প্রবণতা। প্রকৌশল, বাইসাইকেল, ওষুধ, জাহাজ, চামড়াজাত এবং কৃষিভিত্তিক নতুন পণ্যের রফতানির প্রবৃদ্ধি বাজার বৈচিত্র্যের ইঙ্গিত দিচ্ছে বলেও মনে করছেন অর্থনীতিবিদরা। দীর্ঘমেয়াদী ও টেকসই প্রবৃদ্ধির জন্য নীতিগত সহায়তা আর বাজার সম্প্রসারণ অব্যাহতের তাগিদ দিচ্ছেন তারা। ফরহাদুর রহমানের রিপোর্ট। রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য, চলতি 2025-26 অর্থ বছরে জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সময়ে বাংলাদেশের পণ্য রফতানি আয় দাঁড়িয়েছে 28.41 বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় প্রায় 2% কম। মোট রফতানি কমলেও আশার আলো সচরাচর আলোচনার বাইরে থাকা বেশ কিছু খাতের পণ্যের ঊর্ধ্বমুখী রফতানি প্রবণতা।
অর্থবছরের প্রথম 7 মাসে সবচেয়ে বড় ইতিবাচক চমক এসেছে প্রকৌশল পণ্য থেকে। খাতটির রফতানি বেড়েছে প্রায় 26%, আয় হয়েছে 36 কোটি 94 লাখ মার্কিন ডলার, যার মধ্যে রয়েছে বৈদ্যুতিক সরঞ্জাম, কপার ওয়্যার ও যন্ত্রাংশ। একই সঙ্গে বাইসাইকেল রফতানিতেও রেকর্ড প্রবৃদ্ধি হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এই খাতে আয় বেড়েছে 31% বেশি। রফতানি হয়েছে 8 কোটি মার্কিন ডলারের বেশি। বেড়েছে ওষুধ রফতানিও। এই সময়ে খাতটি থেকে আয় হয়েছে প্রায় 14 কোটি মার্কিন ডলার, প্রবৃদ্ধি দাঁড়িয়েছে 5% বেশি। ইপিবির তথ্য মতে জাহাজ, চামড়াজাত পণ্য, জুট ইয়ার্ন ও জুট ব্যাগ, ক্র্যাব, চিংড়ি ও জীবন্ত মাছ, এমনকি গুঁড়া মশলা, ফলমূল ও শাকসবজির মতো খাতেও রফতানি বেড়েছে উল্লেখযোগ্য হারে। এদিকে চলতি অর্থ বছরের 7 মাসে চীনের রফতানি বেড়েছে প্রায় 20%, যা থেকে আয় হয়েছে 49 কোটি 3 লাখ মার্কিন ডলার। এছাড়া পোল্যান্ডের রফতানি বেড়েছে 7% বেশি। নির্দিষ্ট পণ্যের উপর নির্ভরতা কমিয়ে রফতানি বৈচিত্র্য বাড়াতে পারলে দীর্ঘমেয়াদী টেকসই প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। রপ্তানি আয় কমে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে যে বাংলাদেশের রপ্তানি আয় একক পণ্যের উপরে নির্ভরশীল হয়ে পড়েছে। বাংলাদেশের রপ্তানি আয় কয়েকটা নির্দিষ্ট বাজারের উপরে নির্ভরশীল হয়ে পড়েছে। বাজার সম্প্রসারিত করতে হবে, রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে হবে। ট্রেডিশনাল যে প্রোডাক্টগুলো আমরা রপ্তানি করে থাকি সেটা থেকে বের হয়ে আসতে হবে। আঞ্চলিকভাবে অনেক পণ্য কিন্তু এখন উৎপাদন করা হচ্ছে, আঞ্চলিকভাবে অনেক পণ্য কিন্তু তৈরি করা হচ্ছে, সেগুলোকে আপনার রপ্তানি ব্যবস্থা করতে হবে। তৈরি পোশাক খাতে সাময়িক চাপ থাকলেও অপ্রচলিত ও নতুন পণ্যের রফতানিতে গতি এলে দেশের বৈদেশিক আয় কাঠামো আরও শক্তিশালী হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ফরহাদ রহমান, সময় সংবাদ, ঢাকা। 2025 সালে ইউরোপীয় ইউনিয়নের সামগ্রিক আমদানি বেড়েছে 2%-এরও বেশি। এ সময়ে জোটটিতে সবচেয়ে বেশি তৈরি পোশাক রফতানি করেছে চীন। এরপরে দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশের বছর ব্যবধানে জোটটিতে রফতানি বেড়েছে প্রায় 6%। গেল বছর ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের তৈরি পোশাক রফতানি বেড়েছে 2%-এরও বেশি। বছর জুড়ে জোটটিতে রফতানি হয়েছে $90 বিলিয়ন। ইউরোস্টেটের তথ্য, এ সময় জোটটিতে সবচেয়ে বেশি তৈরি পোশাক রফতানি করেছে চীন। দেশটির রফতানি 1.17% বেড়ে দাঁড়িয়েছে $26.58 বিলিয়ন। এরপর দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশের রফতানি জোটটিতে বছর ব্যবধানে প্রায় 6% বেড়ে দাঁড়িয়েছে $19.41 বিলিয়ন। তবে 2024 সালের ডিসেম্বরের তুলনায় গেল ডিসেম্বরে জোটটিতে বাংলাদেশের পোশাক রফতানি কমেছে 12%। তৃতীয় স্থানে থাকা তুরস্কের ক্ষেত্রে রফতানি কমেছে 10.73%। দেশটি রফতানি করেছে $8.34 বিলিয়ন তৈরি পোশাক। আর ভারতের রফতানি 7.99% বেড়ে দাঁড়িয়েছে $4.52 বিলিয়ন। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। মার্কিন বাণিজ্য নীতিতে পরিবর্তন, রেসিপ্রোকাল ট্যারিফ সহ নানা কারণে বদলে যাচ্ছে আন্তর্জাতিক বাজার ব্যবস্থা, যার নেতিবাচক প্রভাব মোকাবিলায় পরিবর্তন আনতে হচ্ছে স্বল্পোন্নত দেশের উৎপাদন, রফতানি এবং বাণিজ্য নীতিতে। ইতোমধ্যে বাংলাদেশ সহ এলডিসি তালিকাভুক্ত 44 দেশের সামষ্টিক বাণিজ্যিক ক্ষতি হয়েছে অন্তত 2%। এটি আগামীতে আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থা। মার্কিন বাণিজ্য নীতিতে পরিবর্তন, রেসিপ্রোকাল ট্যারিফ আরোপ সহ বিশ্বজুড়ে ভূ রাজনৈতিক নানা সমীকরণ, বিভিন্ন দেশের উপর মার্কিন নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক টানাপোড়েন ক্রমেই বাড়ছে, যার প্রভাব পড়েছে বিভিন্ন দেশের বাণিজ্য নীতিতে। বদলে যাচ্ছে পণ্যের উৎপাদন ও রপ্তানির চিত্র। অসম প্রতিযোগিতায় পড়ে বাজার হারাচ্ছে স্বল্পোন্নত দেশগুলো। এসব পরিবর্তনের ফলে অন্তত 2% বাণিজ্য ক্ষতির মুখে পড়েছে বাংলাদেশ সহ জাতিসংঘের তালিকাভুক্ত অন্তত 44টি স্বল্পোন্নত দেশ। এর মধ্যে রয়েছে এশিয়ার 8টি, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 3টি, আফ্রিকার 32টি এবং ক্যারিবিয়ান অঞ্চলের স্বল্পোন্নত দেশ হাইতি। উন্নত দেশসমূহ তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের শুল্ক সুবিধা আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। ফলে অসম প্রতিযোগিতার মুখে পড়েছে তুলনামূলক কম উন্নত দেশগুলো, যেটি বিশ্বব্যাপী চ্যালেঞ্জের মুখে ফেলেছে পণ্য উৎপাদন ব্যবস্থা। উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোকে কাঁচামাল রপ্তানি না করে নিজেদের উৎপাদন ক্ষমতা বাড়ানো, নির্দিষ্ট বাজারের উপর নির্ভরতা কমানো এবং আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ করে পণ্যের বৈচিত্র্য নিয়ে আসা সহ বেশ কয়েকটি পরামর্শ দিয়েছে জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থা। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মতো সারা দেশে বসন্ত বরণে বর্ণিল আয়োজন করেছে বিভিন্ন সংগঠন। ঋতুরাজ বসন্তের ছোঁয়া আর বিশ্ব ভালোবাসা দিবসে দেশ উৎসবের রঙে রঙিন। সবখানে হলুদ লাল পোশাকে তরুণ তরুণীর উচ্ছ্বাস।
বসন্ত আসে প্রকৃতিতে ফুলের ডালা সাজিয়ে, শীতের জরাজীর্ণতা কাটিয়ে প্রকৃতি সাজে নতুন রূপে। রাজধানী থেকে জেলা শহর, শিক্ষা প্রতিষ্ঠান থেকে সাংস্কৃতিক অঙ্গন, সবখানেই হলুদ লাল পোশাকে তরুণ তরুণীদের উচ্ছ্বাস। এছাড়া বিশ্ব ভালোবাসা দিবসে প্রিয়জনকে শুভেচ্ছা বার্তা ও উপহারের মাধ্যমে ভালোবাসার বহিঃপ্রকাশ। শুভ বসন্ত, বসন্ত উৎসব মানেই তো আনন্দ। ফুলে ফুলে আসলে আমরা আমাদের ভালোবাসা নিবেদন করছি। আমরা চাই আমাদের নতুন প্রজন্ম দেশীয় সংস্কৃতির চেতনায় বেড়ে উঠুক, এটি আমাদের প্রত্যাশা। এদিকে শীতের বিদায় ও ফাল্গুনের শুরুতে ভালোবাসা দিবসের আবহে মুখর সৈকত শহর কক্সবাজার। প্রিয়জন ও পরিবার নিয়ে নোনা জল আর বালুচরে ভালোবাসা উদযাপনে ছুটে এসেছেন ভ্রমণ পিপাসুরা। প্রিয়জন পাশে থাকবে, সেটা অলওয়েজ স্পেশাল থাকবে। প্রিয় মানুষের সাথে আসলে তো যে কোনো জায়গায় অনেক ভালো লাগে, আর সমুদ্র তো অনেক পছন্দের একটা জায়গা আমাদের। কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ড কর্মীরা। রিমো সিদ্দিক, সময় সংবাদ। ভালোবাসা দিবসে প্রত্যাশা মতো দাম পেয়েছেন যশোরের ফুল চাষিরা। চাষি নেতাদের দাবি পূরণ হয়েছে তাদের লক্ষ্যমাত্রা। যশোর থেকে আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস, এই দুই দিবসকে কেন্দ্র করে গোলাপ, জারবেরা, গ্লাডিওলাস, রজনীগন্ধা সহ বিভিন্ন ফুলের বাজার থাকে তুঙ্গে। এবার শুধু বসন্ত ভালোবাসা দিবস নয়, যোগ হয়েছিল 12 ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের উৎসব আমেজ। এতে বাড়তি চাহিদা মিটিয়ে ভালো ব্যবসা করছেন যশোরের ফুল চাষিরা। মোটামুটি ভালো, আমরা অক্টোবরটা এই পর্যন্ত মোটামুটি ভালো পাইছি। তাতে হয়তো দাম কমে থাকবে, আবার যদি পরে থেকে আবার কিছু বাড়বে, এইভাবে যাচ্ছে বুঝছেন। সাধারণ জনগণ ভাবছিলাম যে নির্বাচনের কারণে হয়তো বাজারে কোনো এফেক্ট আসতে পারে, কিন্তু সেরকম কোনো কিছুই হয়নি। চাষি ও ব্যবসায়ী নেতাদের দাবি, ভালোবাসা দিবসকে ঘিরে প্রায় 12 কোটি টাকার ফুল বিক্রি করেছেন তারা। সব মিলিয়ে পুরো মৌসুমে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়েছে। আমাদের যে লক্ষ্যমাত্রাটা ছিল যে আমরা 100 কোটি বা 115-20 কোটি টাকার ভিতরে আমাদের ফুল বেচা কেনা হয়ে থাকে, তো আমাদের যে বাজার আমরা পাচ্ছি, আমি যেহেতু আজ 30 থেকে 35 বছর এই ফুলের সাথে জড়িত, তো আমি এত সুন্দর বাজার আমি আর কখনোই দেখিনি। কৃষি বিভাগের তথ্য মতে যশোর অঞ্চলে প্রায় 7000 চাষি 641 হেক্টর জমিতে গোলাপ, জারবেরা, গ্লাডিওলাস, রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা, লিলিয়াম সহ 13 ধরনের ফুল চাষ করেন, যা দেশের মোট চাহিদার 70%ই পূরণ করে। সময় সংবাদ, যশোর। রাজধানীতে সরবরাহ সংকটে মুরগি ও সবজির বাজার, চাহিদা যোগান তত্ত্বে তাই বেড়েছে দামও। তবে রমজানের আগে ক্রেতাদের স্বস্তি দিচ্ছে স্থিতিশীল মুদিপণ্য। বিক্রেতারা বলছেন নির্বাচনী ডামাডোলে এখনও জমে ওঠেনি রমজানের বেচাকেনা। রমজান শুরু হতে বাকি আর কয়েকটা দিন, তবে নির্বাচনী উত্তেজনায় এখনো বেচাকেনা জমে ওঠেনি রাজধানীর বাজারে। শনিবার কারওয়ান বাজার ঘুরে দেখা গেল চিনি, বেসন, মশলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ডালের দাম রয়েছে স্থিতিশীল। বাজার অনেকটা ফাঁকা, নির্বাচনটাকে কেন্দ্র করে মানে এবছর আমাদের ওই বেচাকেনাটা একদমই নাই বললে চলে। যেমন আমদানি মালের বেশি হয়েছে, দাম কমছে, কিন্তু বেচা কিনা ওই ক্ষেত্রে নাই, বেচা কিনা কম। আপাতত তো স্বাভাবিক মনে হইতেছে, খুব বেশি আপ ডাউন হয় নাই। মুদি পণ্যটা মোটামুটি আলহামদুলিল্লাহ এখনো ভালো আছে। তবে সরবরাহ সংকটে চড়েছে সবজির বাজার। ক্রেতারা ক্ষুব্ধ হলেও বিক্রেতাদের দাবি, সরবরাহ না বাড়লে কমবে না দাম। কিছু কিছু সবজির দাম বেশি, যেরকম বেগুন, তারপরে শসা, লেবু, কাঁচামরিচ, এগুলোর দাম বেশি। সামনে রমজান মাস, এই উপলক্ষে কিছু কিছু সবজি মানুষ বেশি বেশি নিতে আছে, সেখানে সবজির ঘাটতি। সবজির বাজার অনেক হাই অবস্থা, আগের চেয়ে অনেক বাড়তি। যেরকম আমি গত 2 দিন আগে বেগুন কিনছি 30 টাকা কেজি, আজকে 80 টাকা কেজি। সরবরাহ সংকটে পড়েছে মুরগির বাজারও। সপ্তাহ ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 20 থেকে 50 টাকা। মাল আসে কম, বিক্রি হতেছে বেশি। এই সপ্তাহে মুরগির রেট অনেক বাড়তির মেইন কারণ হলো আপনার গাড়ি ঘোড়া 3 দিন অলরেডি বন্ধ হয়েছিল। তবে আগের দামে স্থিতিশীল চালের বাজার, রমজানেও স্বাভাবিক থাকার আশা বিক্রেতাদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ মালিহা। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হব আমি কাজল আব্দুল্লাহ। দেখছেন ভোরের সময়, সঙ্গে থাকুন। বৈধ পথে রেমিটেন্স এনে রিজার্ভ বাড়াতে অন্তর্বর্তী সরকার মুনশিয়ানা দেখালেও ভাটা পড়েছে রফতানি আয়ে। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকে নির্বাসনে পাঠিয়েছে নিম্নগামী মূলধনী যন্ত্রপাতির আমদানি আর ব্যাক টু ব্যাক এলসি। এই সরকার আমলে শুধু বিদেশি বিনিয়োগই কমেনি, ঋণ ছাড় আর ঋণের প্রতিশ্রুতি দিতে নির্বাচিত সরকার অপেক্ষায় উন্নয়ন সহযোগীরা।
এ অবস্থায় ব্যবসায়ী অর্থনীতি বিশ্লেষক বলছেন আগামী সরকারকে কমাতে হবে মূল্যস্ফীতি, বাড়াতে হবে আয়ের সুযোগ। কামরুল হাসান সবুজের রিপোর্ট। আগামী মাসেই ডলার নিয়ে অস্থিরতা কেটে যাওয়ার আশা করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। From December, I can assure you there will be no shortage of foreign currency in Bangladesh. নানা রকমের জটিলতা ব্যাংকের সাথে এলসি হচ্ছে না টাইমলি। ডলারের জন্য ব্যবসায়ীদের এমন ক্ষোভ, হতাশা, মুদ্রাবাজার নিয়ন্ত্রণে বাফেদার বহুমুখী উদ্যোগ, আমদানি ব্যয় কমাতে বাংলাদেশ ব্যাংকের কঠোর কড়াকড়ি, পড়তে থাকা রিজার্ভ ধরে রাখার চ্যালেঞ্জ মোকাবিলায় এমন নানা দৃশ্য দেখতে হয়েছে আওয়ামী সরকারের দীর্ঘ শাসনামলের শেষ দিকে। অবশ্য অর্থনীতির কালো বিড়াল ধরতে শ্বেতপত্র করা অন্তর্বর্তী সরকারের আমলে বদলে গেছে সেই দৃশ্যপট। মুদ্রাবাজারে ডলার সংকট তো নেই, উল্টো ওভারফ্লোর ঝুঁকি মোকাবিলায় বাণিজ্যিক ব্যাংক থেকে কদিন পরপরই ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। এরপরও গেল 6 মাস ধরে কমতে থাকা রপ্তানি আয়ের পরিসংখ্যানকে সামনে এনে ব্যবসায়ী সংগঠনের নেতারা বলছেন ভালো নেই তারা। আমাদের রপ্তানিতে ধস নামছে, এই সময়ে আমরা কিন্তু কোনো ধরনের প্রণোদনা কিংবা কোনো সহযোগিতা আমরা পাই নাই। আমরা জোর করে ভালো আছি, বাট মনে জোর করে ভালোর সময় আমাদের পুড়িয়ে গেছে। বিশ্ব দরবারে বাংলাদেশের উজ্জ্বল ভাবমূর্তি তুলে ধরা এই সরকারের আমলেই বিডার আমন্ত্রণে দল বেঁধে বিদেশি বিনিয়োগকারী এসেছেন ঢাকায়, যদিও বিনিয়োগ কমার পরিসংখ্যান দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। বিগত 18 মাসে আমরা সরকারকে এমন কোনো পদক্ষেপ নিতে দেখিনি, কিন্তু ওনাদের মধ্যে একটা জিনিস দেখতে পেরেছি, ভীষণ ব্যস্ততা। অপচয় দুর্নীতির লাগাম টানতে সংকোচনমুখী বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় প্রকল্প বাস্তবায়নে ধীর গতির রেকর্ডও হয়েছে গেল কয়েক মাসে। গেল অর্থ বছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি কমে নেমেছে 3.69%। এমন বাস্তবতা জনসমর্থনে নির্বাচিত সরকারের সামনে চ্যালেঞ্জ, বিনিয়োগে বাণিজ্যিক প্রাণ সঞ্চার করে আয়ের পথ বাড়ানো। এতক্ষণ তথ্যপাতের আলোকে অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের যে বিশ্লেষণ আপনারা শুনলেন, যা সাধারণ মানুষকে স্বস্তি দেবে বলে ধরা হচ্ছে, আর এই সব কিছু খুব সহজে জনগণের কাছে পৌঁছে দিতে আগামীতে ক্ষমতায় আসা অর্থাৎ সরকার গঠন করা রাজনৈতিক দলকে অবশ্যই থামাতে হবে লাল ফিতাবন্দি, আমলাতন্ত্রের দৌরাত্ম্য এবং স্বচ্ছতা নিশ্চিতে হাঁটতে হবে অনলাইনের পথে। এই পরামর্শও দিচ্ছেন তারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। মুন্সিগঞ্জের মীরকাদিম মাছের আড়তে ইলিশ কিনতে ভিড় করছে মানুষ। আছে খালবিলের অন্যান্য তাজা মাছও। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল, সরাসরি যাচ্ছি তার কাছে। ফাল্গুনের ভোরে কিন্তু এই মাছের বাজার চাঙ্গা হয়ে উঠেছে এবং এই ইলিশের যে বড় পসরা আপনারা দেখছেন, যে পসরা ঘিরে কিন্তু উপচে পড়া ভিড়। এবং এখানকার যে এই ধলেশ্বরী তীরের শতাব্দী প্রাচীন যে আড়ত, এই আড়তের কিন্তু সবচেয়ে বেশি আকর্ষণ এই রূপালী ইলিশ ঘিরে। এটি একটু ছোট সাইজ ইলিশ, যেগুলো 350 থেকে 700 গ্রাম রয়েছে, সেগুলো কিন্তু 1800 টাকা কেজি দরে বিক্রি করা হয়। এবং দেখছেন যে এগুলো পদ্মা সেতু দিয়ে সড়ক পথে এসছে, আবার দক্ষিণাঞ্চল থেকে কিন্তু লঞ্চে করে নিয়ে আসা হয়েছে। তবে এখানকার যারা আড়তদার রয়েছেন তারা বলছেন যে এই মীরকাদিমের যে আড়তটি রয়েছে সেটি মূলত নদী ঘিরেই কিন্তু তৈরি করা হয়েছে এবং কিন্তু এখানকার যে বন্দর রয়েছে মীরকাদিম বন্দর, সেটি কিন্তু নাব্য সংকটের কারণে লঞ্চ ভিড়তে পারছে না। সেখানে লঞ্চ নদীর মাঝে নোংর, সেখান থেকে ট্রলারে করে নামিয়ে আনা হচ্ছে, অথবা পার্শ্ববর্তী যে মুন্সিগঞ্জ লঞ্চ রয়েছে যেটি এখান থেকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূরত্বের, সেখান থেকে কিন্তু এই মাছগুলো ট্রলারে করে নামিয়ে আনা হয়। তো সড়ক এবং নৌপথ উভয় দিক থেকে মাছ আসছে এবং দেশের অন্তত 15টি জেলা থেকে যে এই হাটটিতে মাছ আসে, সেই মাছ কেনার জন্য কিন্তু এখানকার যে এই মুন্সিগঞ্জ জেলার যে পাইকার এবং শৌখিন ক্রেতা আছে, বাইরে কিন্তু নারায়ণগঞ্জ এবং রাজধানী থেকেও এখানে ছুটে আসেন, কারণ এখানে বৈচিত্র্যপূর্ণ মাছের পসরা বসানো হয়। এবং বিগত সময়ে কিন্তু এখানে পদ্মার ইলিশ, মেঘনার ইলিশের পসরা বসত। তবে এখানকার যে ইলিশের যে উৎপাদন, সেগুলো
এবং বিগত সময়ে কিন্তু এখানে পদ্মার ইলিশ মেঘনার ইলিশের স্পষ্ট, তবে এখানকার যে ইলিশের যে উৎপাদন সেটিতে কিন্তু চ্যালেঞ্জ তৈরি হয়েছে, কারণ এখানে যে অবৈধভাবে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন, একই সঙ্গে যে কারেন্ট জালের দাপট, সে কারণে কিন্তু পদ্মায় ইলিশের দেখা মিলছে কম, এবং যে চাহিদা অনুযায়ী বাজারে কিন্তু ইলিশ সরবরাহ হচ্ছে না। একই সঙ্গে যে জেলা মৎস্য অফিস থেকে বলা হচ্ছে যে প্রতি বছর এই জেলাতে কিন্তু 31,000 মেট্রিক টনেরও বেশি মাছ উৎপাদন হয়, সেখানে কিন্তু ইলিশের উৎপাদন 1,000 মেট্রিক টন থেকে নেমে এসেছে, সেটি তারা বলছেন 850 মেট্রিক টনের মতো এখন। তো এই যে মাছের যে উৎপাদন সেটি কমে আসার ব্যাপার নিয়ে কিন্তু যে ইলিশের যারা গবেষণা করছেন, এখানে যে গবেষক যারা রয়েছেন যে ইলিশের উৎপাদন বাড়িয়ে আনার জন্য কিন্তু তারা বলছেন যে এই বালু কাটা বন্ধ, এবং একই সঙ্গে যে এখানকার যে কারেন্ট জালের দাপট সেগুলোকে রোধ করা। এবং আপনারা জানেন যে মুন্সিগঞ্জের মুক্তারপুর এলাকা কিন্তু দেশের সবচেয়ে বড় অবৈধ কারেন্ট জালের কারখানাগুলো রয়েছে, যেই কারখানাগুলো ঘিরে দেশে ব্যাপী ছড়িয়ে পড়ছে অবৈধ কারেন্ট জাল, যেগুলো দিয়ে মাছের যে প্রজনন সেটিকে ব্যাহত করা হয়। এবং এখানে যেই 30 জুন পর্যন্ত ঝাটকা নিধন বন্ধ করা ঘোষণা দেওয়া হয়েছে, সরকার নানা রকম কর্মসূচি পালন করছে, তারপরেও কিন্তু এই হাট সহ বিভিন্ন হাটে কিন্তু প্রকাশ্যে ঝাটকা বিক্রি হচ্ছে। এই ঝাটকার কারণে কিন্তু ইলিশের উৎপাদন ব্যাহত করা তার কথা তারা বলছেন। একই সঙ্গে যে পদ্মা সেতু ঘিরে যে মাওয়া মৎস্য আড়ত রয়েছে, সেখানেও যে ইলিশের যে পসরা বসানো হয়, সেখানেও কিন্তু পদ্মার ইলিশের চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এবং মুন্সিগঞ্জের যে মাওয়া এবং শিমুলিয়া এলাকা পর্যটন জোনে পরিণত হয়েছে ইলিশকে ঘিরে, সেখানেও কিন্তু পদ্মার ইলিশের সংকট রয়েছে। সব কিছু মিলিয়ে এই পদ্মায় মিঠা পানির যে ইলিশ সেগুলোকে বৃদ্ধির ব্যাপারে কিন্তু তাগিদ দেওয়া হয়েছে। একই সঙ্গে তারা বলছেন যে যেভাবে রাতভর কারেন্ট জাল দিয়ে রাখা হয় নদীতে, সেখানে কিন্তু মাছের যে সাগর থেকে পদ্মায় প্রবেশ করার ক্ষেত্রে কিন্তু চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, সেগুলো নিয়েও কিন্তু মৎস্য বিভাগ উদাসীনতার পরিচয় দিচ্ছেন। এবং এখানকার যে হাট বাজারগুলো রয়েছে, আপনারা জানেন যে এই হাটটি যে সমৃদ্ধ একটি মৎস্য হাট, সেই হাট ঘিরে যে এখানকার আড়তদাররা রয়েছেন এবং এখানে যে ক্রেতা বিক্রেতা রয়েছেন, খোলা আকাশের নিচে কিন্তু এখানে এই মাছ বিক্রি হয়। এবং এই মাছের আড়তের যে ফজরের আজানের পরপরই কিন্তু এই বেচা কেনার ধুম পড়ে যায়। এবং এই আড়তে প্রবেশের যে মুখটি রয়েছে, সেই প্রবেশের মুখে কিন্তু সড়ক পথে চ্যালেঞ্জ তৈরি হয়েছে, যেটি কয়েক বছর ধরে একটি ব্রিজ নির্মাণ কাজ আটকে রয়েছে। সেটি ধীরগতির কারণে কিন্তু এখানে ট্রাক ঢোকাও অনেক চ্যালেঞ্জ রয়েছে। এই সরু সড়ক দিয়ে ট্রাক ঢুকতে না পারবার কারণে কিন্তু তাদের যে হাটে মাছ উঠানোর খরচ বেড়ে যাচ্ছে, সেই বিষয়ে কিন্তু আড়তদাররা অভিযোগ করছেন। কিন্তু এখানকার যে পৌর কর্তৃপক্ষ রয়েছে, যা যে এই আপনারা জানেন যে পৌরসভার দায়িত্বে রয়েছে এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা, তারা বলছেন যে এই ব্রিজটির কাজ দ্রুত সম্পন্ন করবার জন্য তারা চেষ্টা চালাচ্ছেন, কিন্তু বাস্তবে কিন্তু তার দেখা মিলছে না। এবং এই হাটে যে চিংড়ি, এই ইলিশের পাশাপাশি কিন্তু চিংড়ি উঠছে, সেই চিংড়িতে জেলি সংমিশ্রণের অভিযোগ রয়েছে। একই সঙ্গে যে কাপড়ের যে রং, যেটি মানব দেহের জন্য ক্ষতিকারক, সেই রং মেশানোর অভিযোগ রয়েছে। শিং মাছের এই সব ঘিরে কিন্তু যে নানা রকম যে অনিয়ম অসঙ্গতি, সেই ব্যাপারে কিন্তু মৎস্য বিভাগ তথা প্রশাসনের যারা দায়িত্বশীল বা বাজার মনিটরিংয়ের ক্ষেত্রে, সেই ব্যাপারে কিন্তু তৎপরতা কম। এবং এখানকার ভোক্তা যারা রয়েছেন, তারা কিন্তু বলছেন যে এই আড়তটিতে সব ধরনের মাছ পাওয়া গেলেও কিন্তু মাঝে মাঝে সিন্ডিকেট করে মাছের দর বাড়িয়ে দেওয়া হয়, আর সে কারণে কিন্তু ভোক্তারা ঠকছেন। এবং এই ব্যাপারেও কিন্তু বাজার মনিটরিং যথাযথ না থাকবার অভিযোগ রয়েছে। একই সঙ্গে যে এই আড়তটি রয়েছে, যে আড়তে নাব্য সংকটের কারণে বছরের পর বছর এখানে লঞ্চ ভিড়তে পারছে না, যে কারণে বন্দরটি যে ব্যবসা বাণিজ্যে এবং এই মৎস্য আড়তের যে বেচা কিনা বা মাছ আসা নেওয়ার ক্ষেত্রে যে চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, সেই ব্যাপারে কিন্তু বিআইডব্লিউটি এর নানা রকম উদাসীনতার অভিযোগ তুলেছেন এখানকার ব্যবসায়ীরা। তারা বলছেন যে মাঝে মাঝে ড্রেজিংয়ের নামে তারা অনেক টাকা অর্থ অপচয় করছে, কিন্তু বাস্তবে কিন্তু সেটি হচ্ছে না। সেই ক্ষেত্রে তারা বলছেন যে এই যে
আড়তটি রয়েছে। এই আড়তের পাশে কিন্তু যেটি আগে লঙ্কার ছিল, যেটিকে বলা হতো কাঠপট্টি, সেই কাঠপট্টিতে যদি এই লঙ্কাটি স্থানান্তর করা হয় তখনও কিন্তু এই আড়তের জন্য বা এই অঞ্চলের ব্যবসা বাণিজ্যের জন্য অনেক বড় রকমের সুবিধা হয়। এবং এখান থেকে যে লঞ্চগুলো যাতায়াত করে এবং এই মাছ আনা নেওয়া ছাড়াও অন্যান্য ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য আরও বেশি চাঙ্গা হবে। এবং এই ইলিশের বাজার যে এই আগুন দরে বিক্রি হচ্ছে ৩,০০০ টাকা কেজি দরে, সে কারণে কিন্তু ভোক্তাদের নানা অভিযোগ। তো এই ছিল মুন্সিগঞ্জের মাছের আড়তের সবশেষ। মাছের বাজারের সবশেষ অবস্থা জানতে এখন সরাসরি ছিলাম মুন্সিগঞ্জে। দেখছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পর্যটক শূন্য বান্দরবান। তবে শিগগিরই আবারও পর্যটকের পদচারণায় সৌন্দর্যের নগরী মুখর হয়ে উঠবে বলে আশা সংশ্লিষ্টদের। পাহাড়ের সৌন্দর্য দেখতে সারা বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা। তবে নির্বাচন উপলক্ষে টানা 4 দিনের পর্যটন নিষেধাজ্ঞা দেয় প্রশাসন। এতে অনেকেই বাতিল করেন আগাম বুকিং। ফাঁকা হয়ে যায় বান্দরবানের হোটেল, মোটেল ও রিসোর্টগুলো। আর্থিক ক্ষতির মুখে পড়েন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তবে শান্তিপূর্ণ নির্বাচন শেষ হয় আবারও পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠবে এ জেলায়, এমনটাই আশা তাদের। গাজার পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত 54 ফিলিস্তিনি আহত হয়েছেন। একের পর এক ইসরায়েলি হামলায় যুদ্ধবিরতির লঙ্ঘনে গাজার যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়ন আটকে আছে বলে দাবি বোর্ড অফ পিসের কর্মকর্তাদের। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস যুদ্ধবিরতি বাস্তবায়নে ইসরায়েলের বাধা অপসারণের দাবি তুলেছেন। এদিকে ট্রাম্পের বোর্ড অফ পিস এ $100 কোটি বেশি সহায়তার অঙ্গীকার এসেছে। অবরুদ্ধ গাজা ও পশ্চিম তীরে সমান তালে চলছে ইসরায়েলি বর্বরতা। স্থানীয় সময় শুক্রবার পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় অর্ধশতাধিক ফিলিস্তিনি আহত হন। তালফিদ ও তুরমুস আইয়ার ঘরবাড়ি ও জলপাই গাছ ভাঙচুর করা হয়। জাতিসংঘের হিসাবে গত অক্টোবর থেকে এখন পর্যন্ত 1000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিষ্ঠিত গাজা শান্তি পরিষদের সদস্য নিকোলাই ম্লাদেনোভের দাবি, ইসরায়েলের নিরন্তর হামলায় গাজা পুনর্গঠন কমিটি কাজ শুরু করতে পারছে না। কমিটির সদস্যরা মিশরে দেখা করলেও এখনো গাজায় ঢোকা সম্ভব হয়নি। তার দাবি, চুক্তির দ্বিতীয় ধাপে হামাসের নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েনের কথা আছে, কিন্তু হামাস অস্ত্র ছাড়েনি, নিরাপত্তা বাহিনীও মোতায়েন করা হয়নি। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আফ্রিকান ইউনিয়ন সম্মেলনে বলেন, ইসরায়েল যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়নে বাধা দিচ্ছে। তিনি প্রশাসনিক কমিটিকে গাজায় কাজ করতে দিতে তেল আবিবের প্রতি আহ্বান জানান। গাজা ও পশ্চিম তীরকে এক প্রশাসনের অধীনে আনার দাবিও তোলেন আব্বাস। এদিকে গাজা পুনর্গঠনে গঠিত ট্রাম্পের বোর্ড অফ পিসে বড় অঙ্কের অর্থের প্রতিশ্রুতি এসেছে। সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র $100 কোটি বেশি সহায়তা দেবে বলে জানিয়েছে। বিশ্বব্যাংক ও জাতিসংঘ বলছে পূর্ণ পুনর্গঠনে প্রয়োজন $50 বিলিয়ন বেশি। বোর্ডের সনদে বলা আছে $1 বিলিয়ন বেশি অর্থ দিলে বোর্ডে স্থায়ী সদস্যপদ মিলবে। ইউরোপের কিছু দেশ এতে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইউক্রেনের ওপর চাপ দিলে যুদ্ধ শেষ হবে না বলে সাফ জানিয়েছেন ইউরোপিয়ান কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট কাজা কাল্লাস। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার আলোচক বদল সিদ্ধান্ত পিছানোর কৌশল। সাবেক ন্যাটো প্রধানের দাবি, পুতিন শান্তি চান না। দ্রুত অস্ত্র সরবরাহ, কঠোর নিষেধাজ্ঞার আহ্বান উঠেছে মিউনিখে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, রাশিয়া সত্যি শান্তি চায় কিনা তা এখনও স্পষ্ট নয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা যেন কিছুতেই সামনে এগোচ্ছে না। হুমকি হুঁশিয়ারি, নিষেধাজ্ঞা শুল্কারোপের পাশাপাশি চলছে দুই দেশের পাল্টাপাল্টি হামলা। মিউনিখে 62তম নিরাপত্তা সম্মেলনের দ্বিতীয় দিনে ইউরোপিয়ান কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট কাজা কাল্লাস বলেন, কেবল ইউক্রেনের উপর চাপ দিলে টেকসই শান্তি আসবে না। এতে দখল করা অঞ্চল ধরে রাখার সুযোগ পাবে রাশিয়া। আগ্রাসী পক্ষ লাভবান হলে ভবিষ্যতে হামলার ঝুঁকি থাকবে। তিনি স্পষ্ট করে বলেন, যুদ্ধ থামাতে হলে মস্কোর উপর রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ বাড়াতে হবে, অন্যথায় যে কোনো চুক্তি হবে সাময়িক। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, জেনেভা বৈঠকের আগে রাশিয়ার আলোচক পরিবর্তন ইচ্ছাকৃত বিলম্ব। আগের 2 দফা আলোচনায় নেতৃত্বে ছিলেন সামরিক গোয়েন্দা প্রধান ইগোর কস্তিউকোভ। এবার ক্রেমলিন সহকারী ভ্লাদিমির মেদিনস্কিকে পাঠানো হচ্ছে। জেলেনস্কির দাবি, এতে আলোচনার ধারাবাহিকতা ভেঙে যাবে। তিনি আরো বলেন, নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া কোনো সমঝোতা মেনে নেবে না ইউক্রেন। সাবেক ন্যাটো প্রধান অ্যান্ডার্স ফগ রাসমুসেন বলেন, পুতিন বিশ্বাস করেন তিনি যুদ্ধক্ষেত্রে জয়ের
পথে এগোচ্ছেন, তাই এখন তার আলোচনায় বসার আগ্রহ কম। এই অবস্থায় ইউক্রেনকে আরও দূরপাল্লার অস্ত্র ও বিমান প্রতিরক্ষা দিতে হবে। একই সঙ্গে রাশিয়ার জ্বালানি ও ব্যাংকিং খাতে কঠোর নিষেধাজ্ঞা বাড়াতে হবে। তার মতে শক্ত অবস্থান না নিলে যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, রাশিয়া সত্যিই শান্তি চায় কিনা তা স্পষ্ট নয়, তবে পরিস্থিতি যাচাই করে দেখছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্র নতুন করে রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। ভারতের সঙ্গে আলোচনায় অতিরিক্ত রুশ তেল না কেনার প্রতিশ্রুতি পাওয়া গেছে বলেও জানান তিনি। একই সঙ্গে পার্ল প্রোগ্রামের আওতায় ইউক্রেনে অস্ত্র বিক্রি অব্যাহত আছে। রুবিওর ভাষায়, সময় ক্ষেপণের সুযোগ দেয়া হচ্ছে না। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইরানে কয়েক সপ্তাহব্যাপী সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলেই অভিযান শুরু হতে পারে এমন তথ্য দিয়েছে মার্কিন কর্মকর্তারা। মধ্যপ্রাচ্যে অতিরিক্ত বিমানবাহী রণতরী ও সেনা মোতায়েনের মধ্যেই কূটনৈতিক আলোচনায় নতুন চাপ তৈরি হয়েছে। পরিস্থিতি আগের যে কোনো সংঘাতের চেয়ে গুরুতর রূপ নিতে পারে বলে আশঙ্কা অনেকের। বার্তা সংস্থা রয়টার্সকে দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, দীর্ঘমেয়াদী সামরিক অভিযানের সম্ভাবনা মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। ট্রাম্পের নির্দেশ পেলেই হামলা শুরু হবে। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে একটি বিমানবাহী রণতরীর নেতৃত্বে নৌবহর পাঠানো হয়েছে, সঙ্গে আরও একটি রণতরী, অতিরিক্ত সেনা, যুদ্ধবিমান ও গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার মোতায়েনের প্রক্রিয়া চলছে। গত সপ্তাহে ওমানের রাজধানী মাস্কটে যুক্তরাষ্ট্র ও ইরানের কূটনৈতিকদের বৈঠক হয়। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার পুনরুজ্জীবনের চেষ্টা চলছে। তবে বৈঠকের আগেই সামরিক শক্তি জড়ো করায় উত্তেজনা বেড়েছে। নর্থ ক্যারোলাইনায় সেনাদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চুক্তি কঠিন হয়ে পড়েছে এবং কখনো কখনো ভয় তৈরি করাই একমাত্র উপায়। গত বছরের মিডনাইট হ্যামার অভিযানে মার্কিন স্টেলথ বোমারু বিমান সরাসরি যুক্তরাষ্ট্র থেকে উড়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। জবাবে ইরান কাতারে একটি মার্কিন ঘাঁটিতে সীমিত পাল্টা হামলা করে। তবে এবার পরিকল্পিত অভিযান আগের চেয়ে অনেক বেশি জটিল হতে পারে এমন ইঙ্গিত দিয়েছেন কর্মকর্তারা। শুধু পারমাণবিক স্থাপনা নয়, রাষ্ট্রীয় ও নিরাপত্তা অবকাঠামোও লক্ষ্যবস্তু হতে পারে। ইরান হুঁশিয়ার করেছে, তাদের ভূখণ্ডে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা যে কোনো মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তুতে পরিণত হবে। জর্ডান, কুয়েত, সৌদি আরব, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে। ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সঙ্গে কোনো চুক্তিতে ইসরায়েলের নিরাপত্তা অগ্রাধিকার পেতে হবে। আর তেহরান বলছে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তে তারা পারমাণবিক কর্মসূচি সীমিত করতে প্রস্তুত। তবে ক্ষেপণাস্ত্র কর্মসূচি আলোচনার অংশ হবে না। বরকতুল্লাহ, সময় সংবাদ। আর্কটিক অঞ্চলে ন্যাটোর স্থায়ী উপস্থিতির দাবি তুলেছে কোপেনহেগেন। জার্মানির মিউনিখে ৬২তম নিরাপত্তা সম্মেলনে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, দ্বীপটি এখন কূটনৈতিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তাই মিত্র দেশগুলোর সঙ্গে মিলিত হয়ে নিরাপত্তা জোরদারের পরিকল্পনার কথা জানান তিনি। এদিকে গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের সঙ্গে দর কষাকষি চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেশ কয়েক মাস ধরেই গ্রিনল্যান্ড ঘিরে টানাপোড়েন চলছে। অঞ্চলটিকে আয়ত্তে আনতে মরিয়া হয়ে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ অবস্থায় মিউনিখে ৬২তম নিরাপত্তা সম্মেলনে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিয়েলসন বলেন, অনেক বছর ধরে গ্রিনল্যান্ড শান্ত ছিল, উত্তেজনা কম ছিল, কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। জলবায়ু পরিবর্তনে দ্রুত বরফ গলায় নতুন জাহাজ চলাচলের পথ খুলবে। বাণিজ্য ও সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ হবে এই পথ। তাই এই আর্কটিক অঞ্চলটিতে নজরদারি, টহল ও প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো জরুরি বলে উল্লেখ করেন তিনি। নিলসেন জানান, ন্যাটো মিত্রদের সঙ্গে দায়িত্ব ভাগ করে নিতে প্রস্তুত গ্রিনল্যান্ড। ট্রান্স আটলান্টিক সহযোগিতা ও আন্তর্জাতিক আইন তাদের মূল মূল্যবোধের অংশ। আর্কটিকের সামরিক মিশন ও আর্কটিক সেন্ট্রিক কার্যক্রমকে তিনি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। নিরাপত্তা উদ্বেগে ব্যাকইয়ার্ড রক্ষায় আরও সক্রিয় হওয়ার পক্ষে তিনি। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেতে ফ্রেডেরিকসন বলেন, আর্কটিক নিরাপত্তায় ন্যাটো এখন কাঠামোগতভাবে কাজ শুরু করায় কোপেনহেগেন সন্তুষ্ট। বহু বছর ধরে স্থায়ী উপস্থিতির দাবি জানিয়ে আসছিল ডেনমার্ক। গ্রিনল্যান্ড ও আশপাশের এলাকায় ন্যাটোর স্থায়ী উপস্থিতি চান তারা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে ইউরোপের সঙ্গে আলোচনা চলছে। আগে তিনি যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড অধিগ্রহণের ইচ্ছার কথা বলেন। এতে ন্যাটো জোটে অস্বস্তি তৈরি হয়। এর মধ্যে মিউনিখের সম্মেলনের ফাঁকে নিলসেন ও ফ্রেডেরিকসেনের সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। মার্কিন সিনেটে বাজেট অচলাবস্থার জেরে শাটডাউনে গেছে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র দফতর।
যার কারণে বেতন ছাড়াই কাজ করছেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা। শাটডাউনের প্রভাব পড়েছে কোস্টগার্ড দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার উপরও। এমন পরিস্থিতিতে $38.3 বিলিয়ন ব্যয়ে নতুন আটক কেন্দ্র গড়ার পরিকল্পনা নিয়েছে স্বরাষ্ট্র দফতরের অধীনে থাকা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ICE। মার্কিন সিনেটে বাজেট অচলাবস্থার জেরে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগে শাটডাউন শুরু হয়েছে। একাধিক অঙ্গরাজ্যে বিতর্কিত অভিবাসন অভিযান চালানোর পরই তৈরি হয়েছে এই অচল অবস্থা। শাটডাউনের ফলে বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা বেতন ছাড়াই কাজ করছেন। চলতি বছরে বাজেট পাশ না হয় আনুষ্ঠানিকভাবে শাটডাউনে গেছে মার্কিন স্বরাষ্ট্র দপ্তর DHS, যার অধীনে রয়েছে দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ICE। শাটডাউনের প্রভাব শুধু ICE-তেই সীমাবদ্ধ নয়। অর্থায়ন বন্ধ হয়েছে ফেডারেল ইমার্জেন্সি এজেন্সি FEMA, কোস্টগার্ড এবং বিমানবন্দরের নিরাপত্তা তদারকি সংস্থা TS এর ক্ষেত্রেও। বর্তমানে TSA কর্মীদের বেতন ছাড়াই কাজ চালিয়ে যেতে বলা হয়েছে। এ অবস্থায় চলতি বছরের শেষ নাগাদ $38.3 বিলিয়ন ব্যয়ে নতুন আটক কেন্দ্র গড়ার পরিকল্পনা হাতে নিয়েছে মার্কিন অভিবাসন সংস্থা। পরিকল্পনা অনুযায়ী 16টি ভবন কিনে বহিষ্কারের অপেক্ষায় থাকা হাজার হাজার অভিবাসীকে আটক সহ নানা কাজে ওই কেন্দ্রগুলোকে ব্যবহার করা হবে। পরিকল্পনায় 12,000 নতুন এজেন্ট নিয়োগের কথাও উল্লেখ আছে, যা অবৈধ অভিবাসী বিরোধী অভিযান বাড়ার ইঙ্গিত দিচ্ছে। এমন পরিস্থিতিতে মার্কিন অভিবাসন সংস্থার প্রকল্পে নতুন অর্থ বরাদ্দে সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছেন ডেমোক্র্যাটরা। তাদের অভিযোগ, অপারেশন মেট্রো সার্জ নামে বড় শহরগুলোতে ICE-র উপস্থিতি ও অভিযান অত্যন্ত বিতর্কিত। তবে সমালোচনার মুখে সম্প্রতি সড়কে ICE সদস্যদের সংখ্যা কমানো, মাস্ক পরা নিষিদ্ধ সহ অভিযানের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। 2025 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এটি দেশটিতে তৃতীয়বারের মতো সরকারি শাটডাউন। এক্ষেত্রে সিনেটে বাজেট পাশ করতে 100 সদস্যের মধ্যে অন্তত 60 জনের সমর্থন প্রয়োজন। রিপাবলিকানদের রয়েছে 53টি আসন, ফলে বিল পাশে অন্তত 7 জন ডেমোক্র্যাটদের সমর্থন দরকার। নাসরিন রুমি, সময় সংবাদ। ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে আটক করতে পরিচালিত অভিযানে মার্কিন সামরিক বাহিনী অ্যানথ্রোপিক কোম্পানির ক্লোড নামক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করেছিল বলে জানা গেছে। এই তথ্য প্রথম আসে ওয়াল স্ট্রিট জার্নাল ও অ্যাক্সিওসের প্রতিবেদনে, যেখানে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা এই অভিযানকে শুধুমাত্র পরিকল্পনা পর্যায়ে নয়, বরং সক্রিয় অবস্থানে তথ্য বিশ্লেষণ বা সিদ্ধান্ত সহায়তায় ব্যবহৃত হয়েছিল। কোম্পানির নিজস্ব নীতিতে এসব প্রযুক্তি যুদ্ধ, অস্ত্র বা নজরদারিতে ব্যবহারের কড়া নিষেধ থাকলেও সেই শর্ত নিয়ে প্রশ্ন বাড়ছে। তবে এ বিষয়ে সরাসরি মন্তব্য করেনি মার্কিন সামরিক বাহিনী। নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ চলছে নানা দেশে। জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলন চলাকালে ইরানের শাসন পরিবর্তনের দাবিতে প্রায় 2.5 লাখ মানুষের সমাবেশ করে। ভেনেজুয়েলায় রাজনৈতিক বন্দীদের মুক্তির প্রতিশ্রুতি পূরণ না হয় আটক কেন্দ্রের সামনে অনশন করে স্বজনেরা। এদিকে সার্বিয়ায় শিক্ষার্থীদের নেতৃত্বে আগাম নির্বাচন ও রাষ্ট্রীয় জবাবদিহির দাবিতে মিছিলে নামে হাজারো মানুষ। ইরানের বর্তমান সরকারের পতনের দাবিতে স্থানীয় সময় শনিবার জার্মানির মিউনিখের রাস্তায় নামে প্রায় 2.5 লাখ মানুষ। পুলিশ বলছে সাম্প্রতিক সময়ের মধ্যে এটি সবচেয়ে বড় সমাবেশগুলোর একটি। অনেকের হাতে ছিল 1979 সালের আগের ইরানি পতাকা। নির্বাসিত বিরোধী নেতা রেজা পাহলেভি মঞ্চে উঠলে জনতা উচ্ছ্বাসে ফেটে পড়ে। মার্কিন সিনেটর লিন্ডসি গ্রাহাম বলেন তিনি আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে আন্দোলনে ইরানি জনগণের পাশে আছেন। পুলিশ জানায় সমাবেশে কোনো ধরনের সহিংসতা দেখা যায়নি, শুধু ড্রোন ওড়ানো নিয়ে কয়েকটি নিয়ম ভাঙার ঘটনা ঘটে। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বলিভারিয়ান ন্যাশনাল পুলিশের একটি আটক কেন্দ্রের সামনে অনশন করেন স্বজনেরা। বলেন সরকারি কর্মকর্তা জর্জ রদ্রিগেজ রাজনৈতিক বন্দীদের মুক্তির প্রতিশ্রুতি দিয়েছিলেন। নির্দিষ্ট সময় পার হলেও তা বাস্তবায়ন হয়নি। পরে মানবাধিকার সংস্থার বরাতে 17 বন্দীর মুক্তির খবর পাওয়া যায়। স্বজনরা সব রাজনৈতিক বন্দীর মুক্তি এবং সাধারণ ক্ষমা আইন চান। কয়েকজন প্রতিবাদকারী নিজেদের শিকল দিয়ে বেঁধে সমাবেশে অবস্থান নেন। এদিকে সার্বিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর ভালিজেভোতে মিছিল করে হাজারো মানুষ। আগাম নির্বাচনের দাবিতে আন্দোলনের নেতৃত্ব দেয় শিক্ষার্থীরা। গত বছর নোভি সাদের রেল স্টেশনের ছাদ ধসে 16 জন মারা যাওয়ার পর দেশটিতে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ তোলেন। কর্তৃপক্ষ বলছে পুলিশ হামলার জবাব দিয়েছে। প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুকিক আগাম নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন সার্বিয়াকে আইনের শাসন ও দুর্নীতি দমনে আরও অগ্রগতি দেখানোর আহ্বান জানিয়েছে।
সাদিয়া তাসনিম, সময় সংবাদ।